রাতের নিকষকাল অন্ধকারে গাজা উপত্যকা তখনও আর্তনাদ করছে। বোমার শব্দ, মানুষের কান্না আর ধ্বংসস্তূপের নিস্তব্ধতা সব মিলিয়ে এক ভুতুড়ে পরিবেশ। ইসরায়েলের যুদ্ধবিমানগুলো তখনও আকাশের বুক চিরে যাচ্ছে যেন এক হিংস্র বাজ পাখি। এমন এক ভয়ঙ্কর সময়ে হঠাৎ করে যেন রাজনীতির মঞ্চে এক নতুন মোড় এলো। যে সৌদি আরবকে ইসরায়েলের মিত্র বলে মনে করা হচ্ছিল, সেই সৌদি আরবই এবার ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনার বিরুদ্ধে মুখ খুলল। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি প্রকাশ করে, যা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে রীতিমতো ঝড় তুলে দেয়। বিবৃতিতে বলা হয়, সৌদি আরব ইসরায়েলের গাজা দখলের পরিকল্পনাকে সবচেয়ে কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছে। এই বিবৃতি শুধু কথার কথা ছিল না, এর পেছনে ছিল এক গভীর অভিযোগ। রিয়াদ অভিযোগ করে, ইসরায়েল গাজায় ফিলিস্তিনিদের অনাহারে রাখা, নৃশংস আচরণ এবং জাতিগত নিধনের মতো অপরাধ করছে। এই ঘটনাগুলো আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের স্পষ্ট লঙ্ঘন। এই ঘটনার টুইস্ট আসে যখন একই সময় ইরাক ও ইসরায়েলের এই পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নেয়। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের এই পদক্ষেপকে যুদ্ধাপরাধ বলে আখ্যা দেয়। তারা দাবি করে, এই পরিকল্পনার মাধ্যমে ইসরায়েল নিরপরাধ মানুষের বিরুদ্ধে ক্ষুধার নীতি, বাস্তুচ্যুত করা এবং গণহত্যার মতো নীতি গ্রহণ করেছে। ইরাক ফিলিস্তিনিদের জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি তাদের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করে। কিন্তু এখানেই গল্প শেষ নয়, বরং এর আরেকটি দিক ছিল। যখন সৌদি আরব এবং ইরাক ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার, তখন ইসরায়েলের ভেতরের খবর বাইরে আসতে শুরু করে। টাইমস অফ ইসরায়েলের একটি প্রতিবেদনে জানা যায়, ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা আসলে গাজা দখলের পরিকল্পনা অনুমোদন করেছে। একই সাথে তারা যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা বেসামরিকদের জন্য মানবিক সহায়তা দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছে। এই মানবিক সহায়তা প্যাকেজটি ছিল এক ধরনের ধোঁয়া, যার আড়ালে লুকিয়েছিল ইসরায়েলের আসল উদ্দেশ্য। প্রতিবেদনে আরও বলা হয়, হামাসের সাথে যুদ্ধবিরতির বিনিময়ে ইসরায়েল কিছু শর্ত দিয়েছে। এই শর্তগুলো ছিল হামাসকে নিরস্ত্রীকরণ, জিম্মিদের ফেরত আনা, গাজা উপত্যকার নিরস্ত্রীকরণ, গাজায় ইসরায়েলের নিরাপত্তা নিয়ন্ত্রণ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গাজার শাসন হামাস বা ফিলিস্তিনি কর্তৃপক্ষের বদলে বিকল্প কোনো বেসামরিক সরকারের হাতে হস্তান্তর করা। এই শর্তগুলো থেকে বোঝা যায়, ইসরায়েল গাজাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় এবং হামাসকে ক্ষমতা থেকে সরাতে চায়। অন্যদিকে এই শর্তগুলো থেকে বোঝা যায়, ইসরায়েল গাজাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় এবং হামাসকে ক্ষমতা থেকে সরাতে চায়। অন্যদিকে সৌদি আরব এবং ইরাকের এই প্রতিবাদ আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলকে আরও কোণঠাসা করে তুলেছে। এখন দেখার বিষয়, এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় কী ভূমিকা নেয় এবং ফিলিস্তিনিদের ভাগ্যে কী লেখা আছে। এই ঘটনাগুলো যেন এক জটিল নাটকের মঞ্চ সাজিয়েছে, যেখানে প্রতিটি চরিত্রেই রয়েছে ভিন্ন ভিন্ন উদ্দেশ্য, আর দর্শকদের মনে তৈরি হচ্ছে নতুন নতুন প্রশ্ন। বিমানবন্দরের নীরবতা ভাঙল বিকট শব্দ। তেল আভিভের বেন গুরিয়ন বিমানবন্দর। হাজার হাজার ইসরায়েলের ব্যস্ততা, প্লেনের গর্জন আর জীবনের কোলাহল সেখানে নিত্যদিনের চিত্র। কিন্তু হঠাৎই সেই কোলাহল থেমে গেল। আকাশের বুকে শোনা গেল এক দানবীয় শব্দ, যা শব্দের চেয়েও দ্রুত গতিতে ছুটে আসছিল। এক মুহূর্তের মধ্যেই সতর্কতা সাইরেন বেজে উঠল। বিমানবন্দরের শান্ত পরিবেশ মুহূর্তেই পরিণত হলো আতঙ্কের প্রান্তরে। হাজার হাজার মানুষ নিরাপদ আশ্রয়ের দিকে পাগলের মতো ছুটে চলল। যে ক্ষেপণাস্ত্রটি এই ভয়াবহতা সৃষ্টি করেছে তার নাম প্যালেস্টাইন 2। এটি একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, আর এর পেছনের কারিগর হলো ইয়েমেনি সশস্ত্র বাহিনী। যে সময় পুরো আরব বিশ্ব ফিলিস্তিনিদের ওপর চলা ইসরায়েলি হামলার মুখে নিশ্চুপ, তখন শুধুমাত্র এই ইয়েমেনিরাই ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে। কিন্তু কেন তারা এত দূর থেকে ইসরায়েলে আঘাত হানছে, আর কিভাবে তাদের হাতে এলো এমন বিধ্বংসী অস্ত্র? ইরানের হাতের পুতুল নাকি ফিলিস্তিনের বন্ধু? অনেকেই মনে করেন, ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইরানের হাতের পুতুল মাত্র। পশ্চিমা গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র তৈরির অর্থ ও কারিগরি সহায়তা সবই এসেছে ইরান থেকে। এই ক্ষেপণাস্ত্রের নকশা ইরানের ফতে 110 মডেলের ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি করা হয়েছে। ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার ইয়াহিয়া সারি একটি ভিডিও বার্তায় গর্বের সঙ্গে এই হামলার কথা ঘোষণা করেছেন। তিনি বলেছেন, এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 2150 কিলোমিটার এবং একটি 500 কেজির ওয়ারহেড বহন করতে সক্ষম। এর সর্বোচ্চ গতিবেগ 16 মাখ পর্যন্ত হতে পারে, অর্থাৎ শব্দের গতি 16 গুণ। এই হামলার পেছনের প্রেক্ষাপটটি আরও গভীর। 2023 সালের 7 অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আকস্মিক হামলা চালিয়েছিল।
সেই হামলায় ১২০০ জন ইসরায়েলি নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। এর প্রতিশোধে ইসরায়েল গাজায় নির্বিচারে হামলা শুরু করে, যা এখনও চলছে। এই ২ বছরের বেশি সময় ধরে চলা হামলায় ৬০,০০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। যখন সমগ্র বিশ্বের নেতারা এই ভয়াবহতার নিন্দা জানালেও কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছেন না, তখন হুথিরাই একমাত্র শক্তি যারা প্রতিনিয়ত ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়িয়ে ইসরায়েলের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। তারা এই হামলাকে ফিলিস্তিনিদের প্রতি তাদের সংহতি এবং সমর্থন হিসেবে দেখছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এই সংহতি কি কেবল মানবিক, নাকি এর পেছনে রয়েছে আরও বড় রাজনৈতিক উদ্দেশ্য? মধ্যপ্রাচ্যের নতুন খেলা। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর এই হামলা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সমীকরণকে আরও জটিল করে তুলেছে। একদিকে ইসরায়েল হামাসের যুদ্ধ, অন্যদিকে ইরানের প্রক্সি যুদ্ধ। ইয়েমেনি সশস্ত্র বাহিনী সরাসরি ইরান থেকে আর্থিক ও সামরিক সহায়তা পেলেও তারা নিজেদের স্বাধীন সত্তা হিসেবে প্রমাণ করতে চাইছে। তাদের এই হামলা প্রমাণ করে যে তারা কেবল ইয়েমেনের অভ্যন্তরীণ সংকটে সীমাবদ্ধ নয়, বরং সমগ্র মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চাইছে। প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ তাদের সামরিক সক্ষমতার এক নতুন দিক উন্মোচন করেছে। এর ফলে ইসরায়েল এবং তার মিত্রদের ওপর চাপ আরও বেড়েছে। এখন দেখার বিষয়, এই নতুন রাজনৈতিক খেলায় পরবর্তী চালটি কে দেয়। ভাসছে ফাঁদে নেতানিয়াহুর শেষ চাল। যুদ্ধটা শুরু হয়েছিল এক উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য নিয়ে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চেয়েছিলেন হামাসকে সম্পূর্ণভাবে নির্মূল করতে এবং ইসরায়েলি বন্দীদের ফিরিয়ে আনতে। কিন্তু প্রায় 2 বছর ধরে যুদ্ধ চালিয়েও সেই লক্ষ্য অধরা রয়ে গেছে। নেতানিয়াহুর প্রতিটি চাল যেন ব্যর্থ হচ্ছে। হামাসের প্রতিরোধের দেয়াল ভাঙা যায়নি, বরং নেতানিয়াহু এখন এমন এক ফাঁদে আটকে গেছেন যেখান থেকে বের হওয়ার পথ খুঁজে পাচ্ছেন না। পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর জন্য। নেতানিয়াহু এখন নতুন এক চাল চেলেছেন। তিনি পুরো গাজা উপত্যকা দখল করার পরিকল্পনা করছেন, কিন্তু এই সিদ্ধান্ত তার নিজ দেশেই তীব্র বিরোধিতার মুখে পড়েছে। এমনকি তার সেনাপ্রধান এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তারাও এই পরিকল্পনার বিরোধিতা করছেন। তাদের মতে, পুরো গাজা দখল করা হলে ইসরায়েল এক গভীর সংকটে পড়বে। ওয়াল স্ট্রিট জার্নাল এর এক প্রতিবেদনেও বলা হয়েছে, নেতানিয়াহুর এই সিদ্ধান্ত এক বড় বিপদ ডেকে আনতে পারে। সেনাপ্রধানের পরামর্শ হলো পুরো গাজা দখলের পরিবর্তে ছোট ছোট অভিযান চালিয়ে হামাসকে দমন করা। এতে সৈন্যদের ওপর চাপ কমবে এবং কৌশলগত ঝামেলাও এড়ানো যাবে। সেনাপ্রধানের ভাষায়, আমাদের সেনাদের যুদ্ধের ক্লান্তি কমানোর কথা ভাবা উচিত এবং হামাসের ফাঁদে পা দেওয়া থেকে নিজেদেরকে রক্ষা করা উচিত। অন্যদিকে নেতানিয়াহুর কট্টর ডানপন্থী সমর্থকরা, যেমন তার জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী, তাকে পুরো গাজা দখলের জন্য চাপ দিচ্ছে। এই চাপেই নেতানিয়াহু সম্ভবত তার শেষ চালটি চালছেন। জয়ের সুবাস নাকি নতুন সংকট? গাজার প্রায় ৭৫% এলাকা ইসরায়েলের দখলে থাকলেও পুরোটা দখল করা তাদের জন্য প্রায় অসম্ভব। কারণ যদি ইসরায়েল পুরো গাজা দখল করে, তবে তাদের লাখ লাখ ফিলিস্তিনির খাদ্য ও অন্যান্য মৌলিক চাহিদা পূরণের দায়িত্বও নিতে হবে। ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী এমন এক জায়গায় যুদ্ধকে নিয়ে এসেছে যেখানে নেতানিয়াহুর পক্ষে পুরো এলাকা দখল করা কার্যত অসম্ভব। নেতানিয়াহু এই মুহূর্তে এক দাবার চালের মধ্যে আটকে গেছেন। একদিকে তার রাজনৈতিক ভবিষ্যতের চাপ, অন্যদিকে দেশের ভেতর থেকেই আসা তীব্র বিরোধিতা। হামাস যেন নেতানিয়াহুকে এমন এক জালে আটকে ফেলেছে যেখানে তার প্রতিটি পদক্ষেপই আরও গভীর সংকটের জন্ম দিচ্ছে। ইসরায়েলিরা বুঝতে পারছে যে তাদের প্রধানমন্ত্রী নিজের ছোড়া বিষে নিজেই নীল হচ্ছেন। এখন প্রশ্ন হলো, নেতানিয়াহু কি তার সেনাপ্রধানের কথা শুনবেন, নাকি তার কট্টর সমর্থকদের কথায় কান দেবেন? গাজার প্রতিরোধ যোদ্ধারা কি শেষ পর্যন্ত জয়ের সুবাস পাবে, নাকি নেতানিয়াহু আরও বড় কোনো সংকট তৈরি করবেন? এই যুদ্ধের পরিণতি এখন কোন দিকে মন নেয় তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে পুরো বিশ্ব। হামাসের অস্ত্র ছাড়ব না ঘোষণা, নতুন মোড় নিচ্ছে গাজার যুদ্ধ। গাজার আকাশে এখনো বারুদের গন্ধ। ইসরায়েলি বাহিনীর অবিরাম হামলা আর ফিলিস্তিনিদের প্রতিরোধের লড়াইয়ে গোটা উপত্যকা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু এই ধ্বংসের মাঝে হঠাৎ এক নতুন মোড় নিল মধ্যপ্রাচ্যের এই দীর্ঘস্থায়ী সংখ্যা। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস একটি বিস্ফোরক ঘোষণা দিয়েছে, যা যুদ্ধবিরতির সমস্ত আশাকেই যেন এক নিমিষে ভেঙে দিয়েছে। যতদিন না একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হচ্ছে, ততদিন আমরা অস্ত্র ত্যাগ করব না। হামাসের এই কড়া বার্তা যেন ইসরায়েলের মুখে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিল। কারণ চলমান যুদ্ধ শেষ করতে ইসরায়েলের প্রধান শর্তগুলোর মধ্যে একটি হলো হামাসের নিরস্ত্রীকরণ।
কিন্তু হামাস তাদের এই ঘোষণার মাধ্যমে স্পষ্ট জানিয়ে দিল তারা নিজেদের অস্ত্রশস্ত্র নামিয়ে রাখার কোনো ইচ্ছা রাখে না। এই ঘোষণা এমন এক সময় এলো যখন কাতারের দোহায় ইসরায়েল এবং হামাসের মধ্যে এক পরোক্ষ যুদ্ধবিরতি আলোচনা ভেস্তে গেছে। 60 দিনের যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তি হওয়ার কথা ছিল, কিন্তু সেই আলোচনা কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। মধ্যস্থতাকারী দেশগুলো যেমন কাতার ও মিশর, ফ্রান্স ও সৌদি আরবের একটি যৌথ ঘোষণাকে সমর্থন করেছিল, যেখানে বলা হয়েছিল যে হামাসকে তাদের অস্ত্র পশ্চিমা সমর্থিত ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে তুলে দিতে হবে। কিন্তু হামাসের সাম্প্রতিক বিবৃতি সেই সমস্ত প্রচেষ্টাকেই যেন নস্যাৎ করে দিল। হামাসের এই অবস্থানকে অনেক বিশ্লেষক বলছেন এটি তাদের নিজস্ব অস্তিত্ব রক্ষার লড়াই। 2007 সাল থেকে গাজা উপত্যকা নিয়ন্ত্রণ করে আসছে হামাস। চলমান যুদ্ধে ইসরায়েলের ব্যাপক হামলায় সামরিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হলেও তাদের প্রতিরোধ ক্ষমতা এখনো অক্ষুণ্ণ। হামাস মনে করে তাদের সশস্ত্র প্রতিরোধী ফিলিস্তিনি জনগণের শেষ ভরসা এবং ইসরায়েলের আগ্রাসন থেকে নিজেদের রক্ষা করার একমাত্র উপায়। তারা তাদের বিবৃতিতে বলেছে, জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন, পুরোপুরি সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত সশস্ত্র প্রতিরোধের অধিকার ত্যাগ করা হবে না। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিস্থিতির জন্য হামাসকেই দায়ী করেছেন। তিনি বারবার বলেছেন, কোনো ভবিষ্যৎ স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র ইসরায়েলকে ধ্বংস করার একটি প্ল্যাটফর্ম হতে পারে। তাই ফিলিস্তিনি অঞ্চলগুলোর নিরাপত্তা নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতেই থাকতে হবে। তার মতে, হামাসকে নিরস্ত্র করা ছাড়া এই যুদ্ধ শেষ করার কোনো উপায় নেই। এই টানাপোড়েনের মধ্যে বিশ্ব জুড়ে এক নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে। গাজায় ইসরায়েলের হামলার ভয়াবহতা দেখে ফ্রান্স, যুক্তরাজ্য এবং কানাডার মতো দেশগুলো ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে। নেতানিয়াহু এই পদক্ষেপের সমালোচনা করে বলেছেন, এটি হামাসের কাজের জন্য এক প্রকার পুরস্কার হবে। এই সংঘাতের শুরু হয়েছিল 2023 সালের 7 অক্টোবর। সেদিন হামাসের নেতৃত্বে এক নজিরবিহীন হামলায় প্রায় 1200 ইসরায়েলি নিহত হয় এবং 251 জনকে জিম্মি করা হয়। এর জবাবে ইসরায়েল গাজায় ভয়াবহ হামলা শুরু করে, যা এখন 22 মাস ধরে চলছে। এই হামলায় 60,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে এবং গাজা এখন এক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দুই পক্ষের সর্বশেষ আলোচনা ভেস্তে যাওয়ার পর তারা একে অপরের ওপর দোষারোপ করছে। সৌদি আরবের স্বপ্নে হুথিদের আঘাত। লোহিত সাগরের বন্দর কি এবার অচল? মধ্যপ্রাচ্যে সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের এক স্বপ্ন দেশের তেল নির্ভরতা কমিয়ে এক বৈচিত্র্যময় আধুনিক অর্থনীতি গড়ে তোলা। তার এই স্বপ্নের নাম ভিশন 2030। এই স্বপ্নের কেন্দ্রে ছিল লোহিত সাগর উপকূলকে ঘিরে বিশাল সব প্রকল্প, যেমন বিলাসবহুল হোটেল, অত্যাধুনিক বন্দর এবং শিল্পাঞ্চল গড়ে তোলা। কিন্তু যুবরাজের সেই স্বপ্নের উপর যেন কালো মেঘের ছায়া ফেলেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর হামলা। এই হামলা লোহিত সাগরের বাণিজ্য পথকে এতটাই বিপজ্জনক করে তুলেছে যে সৌদি আরবের বন্দরগুলো এখন কার্যত অচল হয়ে পড়েছে। 2014 সালে চালু হওয়া সৌদি আরবের অন্যতম গুরুত্বপূর্ণ বন্দর কিং আবদুল্লাহ বন্দর। এই বন্দরটি মূলত ট্রান্সশিপমেন্টের জন্য পরিচিত ছিল। বড় জাহাজ থেকে পণ্য নামিয়ে ছোট জাহাজে তুলে অন্য গন্তব্যে পাঠানোই ছিল এর প্রধান কাজ। কিন্তু হুথিদের হামলার পর এই বন্দরের চিত্র পুরোপুরি পাল্টে গেছে। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী 2023 সালে এই বন্দরে যেখানে 188টি কন্টেইনারবাহী জাহাজ এসেছিল, 2024 সালে তা কমে দাঁড়ায় মাত্র 59টিতে, প্রায় 70% পতন। চলতি বছরেও পরিস্থিতি একই রকম। এই বন্দর এখন এতটাই লোকসানে চলছে যে মালিকরা চাইলেও এটি বিক্রি করতে পারছেন না। বন্দরের কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো এখন লোহিত সাগর এড়িয়ে আফ্রিকার দক্ষিণ প্রান্ত দিয়ে ঘুরে যাচ্ছে। এতে তাদের পথ লম্বা হলেও তারা হুথিদের হামলার ঝুঁকি এড়াতে পারছে। এই কারণে কিং আবদুল্লাহ বন্দরের ট্রান্সশিপমেন্ট ব্যবসা প্রায় বন্ধ হয়ে গেছে। সৌদি আরবের অন্য একটি গুরুত্বপূর্ণ বন্দর জেদ্দা ইসলামিক বন্দর এর অবস্থাও খুব একটা ভালো নয়। সেখানেও জাহাজ চলাচল কমেছে, যদিও কিং আবদুল্লাহ বন্দরের মতো এতটা তীব্র প্রভাব পড়েনি। এর কারণ হলো জেদ্দা বন্দর মূলত সৌদি আরবের পশ্চিমাঞ্চলের জন্য আমদানি পণ্যের প্রবেশপথ, তাই ট্রান্সশিপমেন্টের ওপর এর নির্ভরতা কম। কিন্তু পরিস্থিতি এমন যে এশিয়া থেকে আসা অনেক কন্টেইনারবাহী জাহাজ এখন সৌদি আরবের পূর্ব উপকূলের দাম্মামের কিং আব্দুল আজিজ বন্দরে ভিড়ছে। এক কর্মকর্তা জানান, দাম্মাম এখন তুলনামূলকভাবে নিরাপদ।
এই পুরো ঘটনাটি যুবরাজ সালমানের ভিশন 2030 এর জন্য এক বড় ধাক্কা। লোহিত সাগর উপকূলকে ঘিরে তার যে স্বপ্ন ছিল তা হুথিদের হামলায় কার্যত হুমকির মুখে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন ভিশন 2030 এর সাফল্যের জন্য লোহিত সাগর উপকূলের উন্নয়ন অত্যন্ত জরুরি ছিল, কারণ এটি তেল গ্যাসের বাইরে অর্থনৈতিক বৈচিত্র্য আনার একটি প্রধান উপায়। এখানে এক নাটকীয় মোচড় আসে যখন দেখা যায় ইয়েমেনি সশস্ত্র বাহিনী শুধুমাত্র ইসরায়েলের দিকে মনোযোগ দিয়েছে। গাজায় যুদ্ধবিরতি চলাকালীন তারা সমুদ্রপথে হামলা বন্ধ রেখেছিল, কিন্তু ইসরায়েল একতরফাভাবে যুদ্ধবিরতি বাতিল করলে হুথিরা আবার হামলা শুরু করে। এই গ্রীষ্মে তারা গ্রিসের 2টি জাহাজ ডুবিয়ে দেয়, যা আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোকে আরও বেশি সতর্ক করে তোলে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথিদের বিরুদ্ধে ব্যাপক বিমান হামলা শুরু করলেও সৌদি আরব তাকে অনুরোধ করে মে মাসের উপসাগর সফরের আগে হামলা বন্ধ করতে। মিশরের গোয়েন্দা কর্মকর্তারাও মার্কিন কর্মকর্তাদের বলেছেন হুথিদের থামানোর একমাত্র উপায় হলো গাজায় স্থায়ী যুদ্ধবিরতি। অর্থাৎ হুথিদের এই হামলার মূল কারণ রাজনৈতিক, সামরিক নয়। এর সমাধানও সামরিকভাবে সম্ভব নয়। সৌদি আরবের জন্য এটি এক কঠিন চ্যালেঞ্জ। একদিকে যুবরাজের স্বপ্নের প্রকল্প, অন্যদিকে হুথিদের হামলা। এই পরিস্থিতি কি যুবরাজের স্বপ্নকে পুরোপুরি ভেঙে দেবে, নাকি এর থেকে বেরিয়ে আসার কোনো পথ খুঁজে বের করা সম্ভব হবে? এটাই এখন মধ্যপ্রাচ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন। গাজার আকাশে আজ কালো মেঘের ঘনঘটা। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের দামামা এখনো থামেনি। ইসরায়েলের লাগাতার আগ্রাসনে একসময়ের সবুজ উপত্যকা আজ মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। শিশুদের খেলার মাঠ, ফসলের ক্ষেত, ঘরবাড়ি সবই এখন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে। শুধু বোমার শব্দ আর গুলির আওয়াজ নয়, এই উপত্যকায় শোনা যায় নীরব দুর্ভিক্ষের করুণ আর্তনাদ। প্রতিদিন অনাহারে মৃত্যুর কোলে ঢলে পড়ছে শত শত শিশু, নারী ও পুরুষ। লাশের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। এই মানবিক বিপর্যয় সারা বিশ্বে এক গভীর ক্ষত তৈরি করেছে। এই অন্ধকার সময়ে একটি আশার আলো দেখা যাচ্ছে। ইউরোপের দেশগুলো একের পর এক ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা ভাবছে। এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি এই পদক্ষেপকে মানবিকতার এক নতুন দিগন্ত বলে উল্লেখ করেছেন। মধ্যপ্রাচ্যের সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই এর সূত্র অনুযায়ী এরদোয়ান বিশেষ করে ফ্রান্স এবং ব্রিটেনের ভূয়সী প্রশংসা করেছেন। তিনি বলেন, ফ্রান্স ও ব্রিটেনের এই মানবিক প্রতিক্রিয়াগুলো অত্যন্ত মূল্যবান। ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য নেওয়া প্রতিটি পদক্ষেপকে আমরা সাধুবাদ জানাই। এই সংকটময় পরিস্থিতিতে এমন সাহসী পদক্ষেপ আন্তর্জাতিক মহলে এক নতুন বার্তা দিচ্ছে। এই চরম নৃশংসতার মুখে কোনো দেশ চুপ করে থাকতে পারে না, যেখানে ক্ষুধার্ত শিশুদের মৃত্যু হচ্ছে এবং খাবারের খোঁজে থাকা নিরীহ মানুষগুলোকে গুলি করে হত্যা করা হচ্ছে। এসব কথা বলতে গিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের কণ্ঠে ছিল গভীর হতাশা। তিনি বলেন, শিশুদের কান্না, মায়েদের আর্তনাদ আর মানুষের অসহায়ত্ব দেখেও কিভাবে আমরা নীরব থাকতে পারি। তিনি মানবতা বিরোধী দেশগুলোর কাছে আহ্বান জানিয়েছেন যেন ইসরায়েলকে আন্তর্জাতিক জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড় করানো হয়। এরদোয়ানের এই আহ্বান যেন একটি সুর হয়ে বেজে উঠেছে। ফ্রান্স সহ অন্তত 15টি পশ্চিমা দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে। তাদের আহ্বানে সাড়া দিয়ে অন্য দেশগুলো ইতিবাচক মনোভাব দেখাচ্ছে। এই মানবিক স্রোত ফিলিস্তিনিদের মনে নতুন করে আশার সঞ্চার করছে। হয়তো এই সম্মিলিত পদক্ষেপই গাজার শান্তির সূর্যোদয় ঘটাতে পারবে। এই উদ্যোগগুলো শুধু ফিলিস্তিনিদের জন্য নয়, এটি সমগ্র মানবজাতির জন্য একটি বড় বার্তা। এই বার্তা হলো, যতই অন্ধকার আসুক না কেন, শেষ পর্যন্ত মানবতাই জয়ী হবে। জর্ডান, সংযুক্ত আরব আমিরাত, স্পেন, জার্মানি ও ফ্রান্স গাজার বিমান থেকে সাহায্য ফেলেছে। দেশগুলোর মধ্যে প্রথমবারের মতো স্পেন, জার্মানি ও ফ্রান্স গাজা উপত্যকায় আকাশ থেকে মানবিক সাহায্য বিতরণ করলো। দ্য টাইমস অফ ইসরায়েল স্থানীয় সূত্রের বরাতে এই তথ্য প্রকাশ করে। তাদের প্রতিবেদনে সংযুক্ত করা ফুটেজে মধ্য গাজার উপর দিয়ে বিমান থেকে সাহায্য পাঠানোর দৃশ্য দেখা গেছে। ইরানপন্থী ইয়েমেনি সশস্ত্র বাহিনী আবারও ইসরায়েলে হামলা চালালো। 5টি হুথি ড্রোন ইসরায়েলি 3টি গুরুত্বপূর্ণ স্থানে আঘাত এনেছে। বেন গুরিয়ন বিমানবন্দরের পর এখন তেল আবিব ইয়েমেনি সশস্ত্র বাহিনীর আক্রমণের কবলে।
ইরান সমর্থিত ইয়েমেনি সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা 30 জুলাই ইসরায়েলের নতুন করে ড্রোন হামলা চালিয়েছে। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন যে 3টি গুরুত্বপূর্ণ ইসরায়েলি স্থান সফলভাবে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সারি দাবি করেছেন যে নতুন অভিযানে 5টি ড্রোন ব্যবহার করা হয়েছে যা ইসরায়েলের ভেতরে লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী তেল আবিব, আসকালান এবং আল নাকাব মরুভূমিতে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। প্রথম অভিযানে 2টি ড্রোন দিয়ে অধিকৃত শহর ইয়াফা বা তেল আবিবের একটি সংবেদনশীল স্থান লক্ষ্যবস্তু করা হয়েছে। দ্বিতীয় অভিযানে 2টি ড্রোন দিয়ে অধিকৃত শহর আসকালানের একটি সামরিক স্থান লক্ষ্যবস্তু করা হয়েছে। তৃতীয় অভিযানে একটি মাত্র ড্রোন দিয়ে অধিকৃত আল নাকাবের একটি সামরিক অবস্থানকে টার্গেট করা হয়েছে। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ড্রোন তারা সফলভাবে ভূপাতিত করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এই হামলাগুলিকে নিপীড়িত ফিলিস্তিনি জনগণ এবং তাদের সাহসী যোদ্ধাদের জন্য বিজয় বলে অভিহিত করেছেন। সারি আরব ও ইসলামী দেশগুলির দৃষ্টি আকর্ষণ করেছেন। সারি তাদের গাজার প্রতি ধর্মীয়, নৈতিক এবং মানবিক কর্তব্য পালনের আহ্বান জানিয়েছেন। তিনি গাজায় ইসরায়েলি যুদ্ধ প্রত্যাখ্যান এবং যুদ্ধবিরতির দাবিতে আগামী দিনে গণবিক্ষোভের আহ্বান জানিয়েছেন। সারি ঘোষণা করেছেন যে গাজা যুদ্ধ শেষ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আক্রমণ অব্যাহত থাকবে। এর আগে 29 জুলাই ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলকে লক্ষ্য করে একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার দাবি করেছে। তারা ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে আঘাত হানার দাবিও করেছে। ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি একটি প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র ব্যবহারের বিষয়টি নিশ্চিত করেছেন। এই হামলা লক্ষ লক্ষ মানুষের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে এবং ইসরায়েলি বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত করেছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির 5 গুণের বেশি বেগে চলতে পারে। এমন গতিবেগ ও গতিপথের পরিবর্তন সক্ষমতার কারণে এটি বিশ্বের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এই হামলায় ইসরায়েলের আয়রন ডোম কার্যত অকার্যকর প্রমাণিত হয়েছে দাবি ইয়েমেনি সশস্ত্র বাহিনীর। ইয়েমেনের জ্বালায় ইসরায়েলের সরকারের ঘুম উড়ে গেছে। একের পর এক ড্রোন আর মিসাইল হামলা চালিয়ে ইসরায়েলকে অস্থির করে রেখেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনী। ইয়েমেনি বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানের নতুন ধাপ শুরু করার ঘোষণা দিয়েছে। তারা জানিয়েছে এখন থেকে যেসব জাহাজ ইসরায়েলি বন্দর ব্যবহার করে সেসব কোম্পানির মালিকানাধীন জাহাজগুলোকেও তাদের সম্প্রসারিত নৌ অবরোধের আওতায় আনা হবে। এমবিএস এর প্রতিশ্রুতির কয়েক ঘন্টা পরেই সৌদি আরবের প্রতিবেশী ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইসরায়েলের সাথে সম্পর্ক স্থাপনের চুক্তি প্রত্যাখ্যান করায় ইসরায়েলি ক্ষেপণাস্ত্র সাইরেন বাজছে। এই অভিযানের পর মধ্য ইসরায়েল এবং জেরুজালেম এলাকায় সাইরেন বেজে ওঠে। 18 মার্চ গাজা যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের দিকে 66টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এছাড়াও একই সময়ে ইয়েমেনি যোদ্ধারা ইসরায়েলের দিকে 17টি ড্রোনও নিক্ষেপ করেছে। ইয়েমেনের বিদ্রোহীরা ইসরায়েলের ধ্বংসাত্মক যুদ্ধ অব্যাহত থাকায় গাজার পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী যুদ্ধের অবসান এবং ছিটমহলের ওপর ইসরায়েলি অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়েছে। তারা লোহিত সাগর এবং এডেন উপসাগরে আন্তর্জাতিক জাহাজ চলাচলেও আক্রমণ চালিয়ে যাচ্ছে। গাজা যুদ্ধের মধ্যে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলের সাথে বাণিজ্যে জড়িত যে কোনো জাহাজকে লক্ষ্য করে হামলা চালানোর প্রতিশ্রুতি দিয়েছে। ইসরায়েলের উপর সর্বশেষ আক্রমণটি এমন এক সময় ঘটল যখন গাজার পরিস্থিতি বিশ্বকে আতঙ্কিত করে তুলেছে। ইসরায়েলি অবরোধের কারণে গাজায় ব্যাপক দুর্ভিক্ষ বিশ্ব জুড়ে ক্ষোভের সৃষ্টি করেছে। দুই রাষ্ট্র সমাধানের পক্ষে সমর্থন আদায়ের জন্য জাতিসংঘে 2 দিনের সম্মেলনের আয়োজন করে সৌদি আরব এবং ফ্রান্স। ফিলিস্তিনি রাষ্ট্রের রোডম্যাপ ছাড়া ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার সম্ভাবনা নাকচ করে দিয়েছে সৌদি আরব। ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্বের অবসানে একটি কার্যকর স্থায়ী দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নে স্পষ্ট, সময় সীমাবদ্ধ এবং অপরিবর্তনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে সৌদি আরব ও ফ্রান্স। রিয়াদ ও প্যারিসের যৌথ উদ্যোগে প্রকাশিত এক ঘোষণাপত্রে গাজায় 21 মাস ধরে চলা যুদ্ধ অবসানের মধ্য দিয়ে সমাধান প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে। ঘোষণাপত্রে বলা হয়েছে যুদ্ধবিরতির পরপরই গাজায় একটি অস্থায়ী প্রশাসনিক কমিটি গঠন করতে হবে যা ফিলিস্তিনি কর্তৃপক্ষের আওতায় পরিচালিত হবে। সেই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ম্যান্ডেটভুক্ত একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা মিশন মোতায়েনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই মিশনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছে বেশ কয়েকটি রাষ্ট্র। এদিকে দীর্ঘদিন অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকার ক্ষুধার্ত ও দুর্দশাগ্রস্ত মানুষের জন্য মানবিক সহায়তা পাঠিয়েছে সৌদি আরব। 30 জুলাই সকালে রাফা ক্রসিং দিয়ে 6টি ট্রাকে করে এসব সহায়তা গাজায় প্রবেশ করে। আরব নিউজ জানিয়েছে সৌদি বাদশাহ সালমানের মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রকে এস রিলিভের তত্ত্বাবধানে এই সহায়তা পাঠানো হয়েছে।
ট্রাকগুলোতে প্রধানত খাদ্য সামগ্রী ছিল, যা গাজার ক্ষুধার্ত জনগণের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বলে বিবেচিত। ইসরায়েলের টানা বর্বর হামলার কারণে গাজা এখন ভয়াবহ মানবিক সংকটে পড়েছে। সেখানে বহু মানুষ খাদ্য, চিকিৎসা ও নিরাপত্তাহীনতার মধ্যে দিন পার করছেন। আন্তর্জাতিক মহলের চাপের মুখে সম্প্রতি সীমিত আকারে গাজায় ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি দিচ্ছে ইসরায়েল। তবে সেসব সহায়তা বিপুল চাহিদার তুলনায় খুবই কম। 2023 সালের 7 অক্টোবর থেকে দখলদার ইসরায়েলের বর্বর অভিযান শুরু হয় গাজায়। এখন পর্যন্ত ওই হামলায় 60,000-এর বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় 1.5 লাখ। হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড গাজা উপত্যকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ-এর উপর একাধিক হামলার দাবি করেছে, যার ভিডিও ফুটেজও তারা প্রকাশ করেছে। এই হামলায় 3টি আইডিএফ সামরিক বাহনে আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে বিস্ফোরকের আঘাতে আইডিএফ-এর সৈন্যরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তাদের সরিয়ে নেওয়ার জন্য হেলিকপ্টার দ্রুত ঘটনাস্থলে ছুটে আসছে। হামাস জানিয়েছে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত গাজার বিভিন্ন স্থানে তারা বিস্ফোরক ব্যবহার করে আইডিএফ সৈন্যদের উপর হামলা চালিয়েছে। আল কাসাম ব্রিগেডের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই হামলার বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। তাদের দাবি অনুযায়ী খান ইউনিসের পূর্বে অবস্থিত আবাসন আল কাবিরা এলাকায় আইডিএফ সৈন্যদের উপর আক্রমণ করা হয়। হামাসের যোদ্ধারা গেরিলা অ্যাকশন বিস্ফোরক ডিভাইস ব্যবহার করে 2টি ইসরায়েলি সৈন্যবাহী বাহনকে লক্ষ্য করে হামলা চালায়। একই সাথে তৃতীয় একটি ট্রুপ ক্যারিয়ারে আল ইয়াসিন 105 শেল দিয়ে আক্রমণ করা হয়। হামাসের প্রকাশ করে একটি ভিডিওতে দেখা গেছে গাজার সংঘাতপূর্ণ এলাকায় একটি বুলডোজার দিয়ে ক্ষতিগ্রস্ত একটি আইডিএফ বাহনকে মাটি চাপা দেওয়া হচ্ছে। আল কাসাম ব্রিগেড আরও দাবি করেছে হামলার পর ইসরায়েলি সৈন্যদের উদ্ধারের জন্য একটি আইডিএফ হেলিকপ্টার পাঠানো হয়েছিল। হামাসের পক্ষ থেকে দাবি করা হয় এই হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সৈন্য নিহত এবং আহত হয়েছে। এর একদিন আগে আইডিএফ নিজেদের পক্ষ থেকে সর্বশেষ গাজা যুদ্ধে 2 সৈন্যের মৃত্যুর খবর নিশ্চিত করে। নিহত 2 সৈন্য হলেন ক্যাপ্টেন আমির সাদ এবং সার্জেন্ট ইনন নুরিল ভানা। যদিও হামাসের পক্ষ থেকে আরও বেশি হতাহতের দাবি করা হয়েছে, তবে যুদ্ধক্ষেত্রের সর্বশেষ এই ঘটনায় প্রকৃত হতাহতের সংখ্যা কত তা এখনও পরিষ্কার নয়। জুলাই মাসের মধ্যে গাজা যুদ্ধে মোট 18 জন ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। এটি গাজায় চলমান সংঘাতের তীব্রতা এবং 2 পক্ষের মধ্যকার মুখোমুখি লড়াইয়ের চিত্র তুলে ধরে। এই ধরনের হামলা ও হতাহতের ঘটনা প্রমাণ করে যে গাজা উপত্যকায় এখনও সংঘাত থেমে নেই এবং তা আরও জটিল রূপ নিচ্ছে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন গাজায় কেউ অনাহারে নেই। তার দাবি, গাজায় অনাহারে রাখার কোনো নীতি আমাদের নেই এবং গাজায় কেউ না খেয়েও নেই। যুদ্ধ চলার পুরো সময় আমরা সেখানে মানবিক সহায়তা প্রবেশ করতে দিয়েছি, না হলে গাজায় এখন কোনো মানুষই থাকতো না। তবে গাজায় কেউ অনাহারে না থাকার নেতানিয়াহুর এই দাবির সঙ্গে একমত হতে পারেননি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 28 এপ্রিল একটি ফোন আলাপে মধ্যপ্রাচ্যের চলমান সংকট, বিশেষ করে সিরিয়া ও ইরান ইসরায়েল উত্তেজনার নানা বিষয়ে আলোচনা করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে, সিরিয়ার পরিস্থিতি, আঞ্চলিক স্থিতিশীলতা এবং ইরানের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষ নিয়ে মূলত 2 নেতা কথা বলেন। পুতিন জোর দিয়ে বলেন, সিরিয়ার ঐক্য, সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষা করা অত্যন্ত জরুরি। রাশিয়া এই অঞ্চলে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে এবং ইসরায়েল ইরান দ্বন্দ্ব নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত বলে জানান পুতিন। তিনি বলেন, ইরানি পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে উদ্ভূত উত্তেজনা কমিয়ে আনার জন্য আমরা সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত। মধ্যপ্রাচ্য জুড়ে উত্তেজনা, ইসরায়েল হামাস যুদ্ধ এখনো থামেনি। ইসরায়েল ইরান যুদ্ধে রেশও রয়ে গেছে। এর মধ্যে এক নতুন সংঘাতের সম্ভাবনা দানা বাঁধছে ইরান এবং ইউরোপীয় ইউনিয়নের মধ্যে। নিষেধাজ্ঞার স্ন্যাপব্যাক নিয়ে ইউরোপের হুমকি যেন বারুদের স্তূপের উপর এক স্ফুলিঙ্গ। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের কণ্ঠ ছিল স্পষ্ট। জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহালের জন্য যুক্তরাজ্য, ফ্রান্স এবং জার্মানির প্রচেষ্টা সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি। এমন কোনো অধিকারের অস্তিত্ব নেই এবং আমরা এই ইস্যুর মূল বিরোধিতা করি। তিনি জোর দিয়ে বলেছেন, আমরা তাদের কাছে আমাদের অবস্থান জানিয়েছি। 2015 সালের পারমাণবিক চুক্তির পক্ষ হয়েও এই 3 ইউরোপীয় দেশ স্ন্যাপব্যাক প্রক্রিয়া সক্রিয় করার চেষ্টা করছে, কিন্তু বাঘাইয়ের যুক্তি জোরালো। গত জুনে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধে তাদের সমর্থন চুক্তির অধীনে তাদের অধিকার বাতিল করে দিয়েছে। ইউরোপের আহ্বান ছিল ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব নিয়ে আলোচনার। বাঘাই তা সরাসরি প্রত্যাখ্যান করেছেন। আমাদের প্রতিরক্ষা ক্ষমতা নিয়ে একেবারেই কোনো আলোচনা হবে না, তিনি স্পষ্ট করে দিয়েছেন।
তার কথায় এটা সকলের কাছে স্পষ্ট যে আমাদের নিজেদের বিজ্ঞানীদের দ্বারা বিকশিত ক্ষমতাই আমাদের আত্মরক্ষায় সাহায্য করতে পারে এবং এই বিষয়ে কোনো আলোচনা হবে না। এখানেই আসল টুইস্ট। ইরানের প্রতিরক্ষা সক্ষমতা তাদের নিজস্ব বিজ্ঞানীদের তৈরি, যা তাদের শক্তির মূল উৎস। সাম্প্রতিক ইসরায়েলি আমেরিকান যুদ্ধে ইরানের সফল প্রতিরক্ষা তাদের এই অস্ত্রের গুরুত্ব আরও একবার প্রমাণ করেছে। ইরান বিশ্বাস করে তাদের নিরাপত্তা তাদের নিজেদের হাতে, তাই প্রতিরক্ষা নিয়ে কোনো আপোষ নয়। বাঘাই আরও সতর্ক করেছেন যে ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক ব্যবহার করা হলে তার যথাযথ প্রতিক্রিয়া জানানো হবে। এমনকি ইরানের সংসদ পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এনপিটি থেকে প্রত্যাহারের হুমকিও দিয়েছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সহ আমাদের বৈধ অধিকার থেকে বঞ্চিত থাকাকালীন আমাদের সদস্যপদ অব্যাহত থাকতে পারে না। বাঘাইয়ের এই কড়া বার্তা বিশ্বের সামনে ইরানের অবস্থান পরিষ্কার করে দিয়েছে। ইরান তাদের পারমাণবিক অধিকার থেকে এক চুলও সরতে রাজি নয়। তবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA এর সাথে সহযোগিতার বিষয়ে ইরান নমনীয়। বাঘাই জানিয়েছেন, উত্তেজনা সত্ত্বেও তেহরান চুক্তি রক্ষার জন্য একটি পক্ষ এবং একটি নতুন প্রোটোকল তৈরির পরিকল্পনা করছে। গাজায় চলমান ইসরায়েলি যুদ্ধকে বাঘাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এবং আঞ্চলিক উদ্বেগ বলে অভিহিত করেছেন। ইসরায়েলের সামরিক আগ্রাসন এবং অনাহার ও তৃষ্ণাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহারের নিন্দা করেছেন তিনি। এই গণহত্যা মোকাবিলায় ইরান আঞ্চলিক অংশীদার এবং ইসলামিক সহযোগিতা সংস্থার সাথে একটি জরুরি বৈঠকের জন্য কাজ করছে। ফ্রান্সের ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা নিয়েও বাঘাই তীব্র সমালোচনা করেছেন। তার মতে 60,000 নিরীহ মানুষ নিহত হয়েছে এবং গাজা বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। আপনি একই সাথে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার দাবি করার সাথে সাথে একটি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সমস্ত শর্ত ধ্বংস করছেন। তার এই বক্তব্য পশ্চিমা দেশগুলোর ভণ্ডামিকে স্পষ্ট করে তুলেছে। ইসরায়েলে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর হামলা অব্যাহত। বীর সেবা লক্ষ্য করে নতুন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ড্রোন হামলার দাবি। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলের ওপর আক্রমণ বন্ধ করতে অস্বীকৃতি জানিয়েছে, যার ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ছে। ইয়েমেন থেকে ইসরায়েলের বীর সেবা লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। যদিও ইসরায়েল এটিকে সফলভাবে প্রতিহত করার দাবি করেছে, তবে ইয়েমেনি সশস্ত্র বাহিনীও দাবি করেছে প্যালেস্টাইন 2 হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চালানো এই হামলা সফল হয়েছে। এর পাশাপাশি তারা ইলাত, আশকেলন এবং হাদেরার মতো গুরুত্বপূর্ণ ইসরায়েলি লক্ষ্যবস্তুতে 3টি ড্রোন হামলারও দাবি করেছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী এই হামলা এমন এক সময়ে ঘটল যখন ইসরায়েলি বিমান বাহিনী সম্প্রতি ইয়েমেনের হোদেইদা বন্দরে হুথিদের সামরিক অবকাঠামোতে হামলা চালিয়েছে। IDF জানিয়েছে এই হামলা ছিল ইয়েমেনে ইসরায়েলের 13তম আক্রমণ, যা প্রায় 1800 কিলোমিটার দূর থেকে পরিচালিত হয়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনীর নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটি ইসরায়েলের মৃত সাগর এবং দক্ষিণ পশ্চিম তীরের কাছাকাছি এলাকায় সাইরেন বাজিয়েছিল। ইয়েমেনি সশস্ত্র বাহিনী তাদের বিবৃতিতে বলেছে যে এই অভিযান সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। তারা আরও সতর্ক করে দিয়েছে যে গাজার বিরুদ্ধে ইসরায়েলের আগ্রাসন বন্ধ না হওয়া এবং অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত তারা তাদের অভিযান বন্ধ করবে না। এর আগে 23 জুলাই তারিখে আরেকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের সীমান্তের বাইরে পড়েছিল। এই ধারাবাহিক আক্রমণগুলো IDF এবং তাদের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকে সতর্ক থাকতে বাধ্য করছে। 2023 সালের গাজা যুদ্ধের 1 মাস পর থেকে ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েল এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা শুরু করে। যদিও মে মাসে তারা মার্কিন জাহাজগুলোকে লক্ষ্যবস্তু না করার জন্য যুক্তরাষ্ট্রের সাথে একটি চুক্তিতে সম্মত হয়েছিল, তবে চলতি মাসের শুরুতে সামুদ্রিক পরিবহনের ওপর তাদের আক্রমণ বেড়েছে। ইয়েমেনি সশস্ত্র বাহিনী হামলায় ইতিমধ্যে 2টি জাহাজ ধ্বংস ও ডুবে গেছে, যার ফলে বেশ কয়েকজন নাবিকের প্রাণহানি ঘটেছে। 18 মার্চ থেকে এখন পর্যন্ত ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইসরায়েলে 65টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 17টি ড্রোন হামলা চালিয়েছে। ইরান সমর্থিত এই গোষ্ঠীটি ইসরায়েলের বিরুদ্ধে তাদের অভিযান চালিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের পাল্টা জবাবে 2023 সালের নভেম্বর থেকে হুথিরা ইসরায়েলের ওপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো শুরু করে। এমনকি 2024 সালের সেপ্টেম্বরে ইসরায়েলের প্রধান বিমানবন্দর লক্ষ্য করে তীব্র ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশিরভাগ হামলাই প্রতিহত করেছে ইসরায়েল। তবে 2024 সালের জুলাইয়ে একটি ড্রোন তেল আবিবে আঘাত করে। এতে 1 জন নিহত এবং 10 জন আহত হয়।
যুক্তরাষ্ট্র বলছে জাহাজে হামলা চালাতে হুথিদের সহায়তা করেছে ইরান, তবে ইরান এই অভিযোগ অস্বীকার করেছে। সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের দাবি, ইয়েমেনের গৃহযুদ্ধের সময় জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা লঙ্ঘন করে ইরান হুথিদের কাছে ড্রোন, ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ নানা ধরনের অস্ত্র পাচার করেছে। দক্ষিণ গাজা উপত্যকায় চলমান সংঘাতে ইসরায়েলি দখলদার বাহিনী IOF এর হতাহতের ঘটনা বেড়েই চলেছে। 23 জুলাইয়ের সংঘর্ষে একজন ইসরায়েলি সৈন্য গুরুতর আহত হওয়ার খবর নিশ্চিত করেছে দখলদার সেনাবাহিনী। এর আগের দিন আরও একজন ইসরায়েলি সৈন্যের মৃত্যুর খবর জানানো হয়েছিল। এই ঘটনাগুলো ফিলিস্তিনি প্রতিরোধের তীব্রতা এবং দখলদার বাহিনীর দুর্বলতা স্পষ্ট করে তুলছে। রিপোর্ট আল মায়াদিনের। ইসরায়েলি দখলদার সেনাবাহিনী 24 জুলাই একটি বিবৃতিতে জানিয়েছে, বুধবার দক্ষিণ গাজা উপত্যকায় সংঘর্ষের সময় তাদের একজন সৈন্য গুরুতর আহত হয়েছে। আহত সৈন্য 188 ব্রিগেডের 71 ব্যাটালিয়নের সাঁজোয়াকুরের সদস্য। ইসরায়েলি গণমাধ্যম সূত্রের খবর অনুযায়ী মর্টার হামলায় মাথায় আঘাত পেয়ে এই সৈন্য গুরুতর জখম হন এবং দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনাটি গাজা উপত্যকা জুড়ে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ক্রমবর্ধমান অভিযানের মধ্যে ঘটেছে। ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী সামরিক ইউনিটগুলোকে লক্ষ্য করে তাদের হামলা জোরদার করেছে, যা দখলদার বাহিনীর জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে। 22 জুলাই IOF তাদের একজন সৈন্যের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ওই সৈন্য 36 বছর বয়সী একজন রিজার্ভ স্টাফ সার্জেন্ট ছিলেন, যিনি 5ম ব্রিগেডের 7020 ব্যাটালিয়নে কর্মরত ছিলেন এবং দক্ষিণ গাজা উপত্যকার রাফায় যুদ্ধের সময় নিহত হন। ফিলিস্তিনি প্রতিরোধ অভিযানগুলো দখলদার বাহিনীর ওপর ক্রমাগত হতাহতের ঘটনা ঘটিয়ে যাচ্ছে, যা ইসরায়েলি সেনাবাহিনীর জন্য বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন, বিশেষ করে আল কাসাম ব্রিগেড, তাদের কৌশলগত অভিযান ও অতর্কিত হামলা অব্যাহত রেখেছে। এই হামলাগুলোর ফলে ইসরায়েলি দখলদার বাহিনীর মানব সম্পদ এবং বস্তুগত উভয় দিক থেকেই ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। আল কাসাম ব্রিগেড ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য তাদের প্রস্তুতি পুনর্ব্যক্ত করেছে। তারা শত্রু বাহিনীকে ক্লান্ত করতে নতুনভাবে বৈচিত্র্যময় কৌশল ব্যবহার করে তাদের অভিযান আরও তীব্র করার প্রতিশ্রুতি দিয়েছে। আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবাইদা ঘোষণা করেছেন, তাদের বর্তমান কৌশল শত্রুদের হতাহত করা, বিশেষ অভিযান পরিচালনা করা এবং সৈন্যদের ধরে আনার চেষ্টা কেন্দ্রিক। এই ঘোষণা প্রতিরোধ বাহিনীর দৃঢ় সংকল্প এবং নতুন কৌশলের ইঙ্গিত দেয়। 18,500 এরও বেশি ইসরায়েলি সেনা আহত। চলতি সপ্তাহের শুরুতে প্রকাশিত একটি প্রতিবেদনে গাজা উপত্যকায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি দখলদার বাহিনীর হতাহতের ভয়াবহ চিত্র উঠে এসেছে। ইসরায়েলি চ্যানেল 12 এর 21 জুলাই প্রকাশিত প্রতিবেদন অনুসারে এই যুদ্ধে 18,500 এরও বেশি ইসরায়েলি সেনা আহত হয়েছে। প্রায় 10 মাস ধরে চলা এই যুদ্ধের ক্রমবর্ধমান সংখ্যা গুরুতর শারীরিক ও মানসিক উভয় ধরনের আঘাতের শিকার হওয়া সৈন্যদের একটি উল্লেখযোগ্য অংশকে তুলে ধরে। প্রতিবেদন অনুযায়ী কমপক্ষে 12,500 সৈন্য শারীরিক আঘাত পেয়েছেন। এর পাশাপাশি 10,000-এরও বেশি সৈন্য আঘাত পরবর্তী মানসিক চাপ, PTSD এবং অন্যান্য মানসিক সমস্যায় ভুগছেন। এটি যুদ্ধের তীব্রতা এবং ইসরায়েলি দখলদার বাহিনীর মধ্যে গভীর মানসিক চাপের প্রতিফলন। আহত সৈন্যদের শারীরিক আঘাতের ধরন থেকেও যুদ্ধের ভয়াবহতা স্পষ্ট হয়। তথ্য থেকে জানা গেছে যে 33% শারীরিক আঘাত অঙ্গ প্রত্যঙ্গে, 13% আঘাত মাথা, চোখ বা কানে এবং 7% মেরুদণ্ড, ঘাড় বা পিঠের সাথে সম্পর্কিত। সাধারণত শহুরে যুদ্ধ এবং বারবার বিস্ফোরণের সংস্পর্শে আসার কারণেই এই ধরনের আঘাত দেখা যায়। সার্বিক পরিস্থিতি ইঙ্গিত দেয় যে গাজায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন দখলদার বাহিনীর ওপর চাপ বাড়াচ্ছে এবং ইসরায়েলি সেনাবাহিনী ক্রমশই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। ভোর হওয়ার ঠিক আগের মুহূর্ত, রাতের অন্ধকার তখনও কাটেনি। আকাশে সুখ তারা মিটিমিটি জ্বলছে, কিন্তু পারস্য উপসাগরের আকাশে তখন বারুদের গন্ধ। ইসরায়েলের আগ্রাসন ইরানের বুকে আঘাত হেনেছে। এ যেন এক বিনা উস্কানির হামলা। শান্ত পারমাণবিক স্থাপনাগুলো লক্ষ্য করে চালানো এই আক্রমণ কোনো সাধারণ ঘটনা নয়, এ ছিল ইচ্ছাকৃত আগ্রাসন। কিন্তু ইরান তারা চুপ করে বসে থাকেনি, জবাব ছিল দাঁত ভাঙা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চীনের CGTN চ্যানেলে যখন কথা বলেছেন, তার কণ্ঠে স্পষ্ট দৃঢ়তা। যুদ্ধ কখনো আমাদের পছন্দ ছিল
না। তিনি বলছেন, কিন্তু যদি এটি আমাদের উপর চাপিয়ে দেওয়া হয় তবে আমরা পুরোপুরি প্রস্তুত। ভাবুন তো, এক শান্ত কূটনীতিবিদ যার কাজ আলোচনার টেবিলে বসা, তার মুখ থেকে এমন কথা। এর মানে কি ইরান কি তাহলে যুদ্ধের জন্য তৈরি? ইসরায়েলের খুব খারাপ ট্র্যাক রেকর্ড নিয়ে সতর্ক করে আরাকচি স্পষ্ট করে দিয়েছেন, কোনো যুদ্ধবিরতি চুক্তিতে তাদের ভরসা নেই। তাদের সেনারা উচ্চ সতর্কতায় আছে, যে কোনো লঙ্ঘনের জন্য তারা প্রস্তুত। এই যে ইরানের এই অপ্রতিরোধ মনোভাব, এর পেছনের রহস্য কি? ইরানের শক্তির মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে তাদের আত্মরক্ষার অধিকার। আরাকচি বারবার বলেছেন, ইরান আত্মরক্ষার বৈধ অধিকার প্রয়োগ করতে বাধ্য হয়েছে। তাদের সেনারা আক্রমণকারীদের সফলভাবে প্রতিহত করেছে, এতটাই সফলভাবে যে ইসরায়েল নিঃশর্ত যুদ্ধবিরতির জন্য চাপ দিতে বাধ্য হয়েছে। এটা কি শুধু মুখের কথা, নাকি এর পেছনে আছে এক সুসংগঠিত সামরিক শক্তি? পারমাণবিক আলোচনার প্রসঙ্গে আরাকচি জোর দিয়েছেন রাজনৈতিক ইচ্ছার উপর। ইরান একটি ভারসাম্যপূর্ণ জয় জয় সমাধান চায়। তাদের পারমাণবিক কর্মসূচি যে সম্পূর্ণ শান্তিপূর্ণ সে বিষয়ে তারা অনড়। 2015 সালের PF+1 গ্রুপের সাথে হওয়া পারমাণবিক চুক্তি এর প্রমাণ। এই চুক্তির ফলে স্বচ্ছতা নিশ্চিত হয়েছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি অসামরিক উদ্দেশ্যে সীমাবদ্ধ রয়েছে। ইরান এই চুক্তিকে সম্মান করে চলেছে। কিন্তু বর্তমান উত্তেজনার কারণ কি? আরাকচি স্পষ্টতই বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের একতরফাভাবে চুক্তি থেকে প্রত্যাহারে বর্তমান সংকটের মূল। এ যেন এক পুরনো ক্ষত যা নতুন করে দগ্ধবে হয়ে উঠেছে। কূটনৈতিক সমাধানের পথই একমাত্র উপায় বলে তিনি জোর দিয়েছেন। তবে শর্ত একটাই, অপর পক্ষকে তাদের সামরিক এজেন্ডা ত্যাগ করতে হবে এবং ক্ষতির ক্ষতিপূরণ দিতে হবে। আর শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলার পরিণতি সেগুলো হবে ভয়াবহ পরিবেশগত দুর্যোগ, যা হবে তীব্র ও অমার্জনীয়। এই উত্তেজনার মধ্যেই ইরান আঞ্চলিক মিত্রদের দিকে হাত বাড়িয়েছে। সাংহাই সহযোগিতা সংস্থা SCO এর সদস্য দেশগুলো বিশেষ করে চীনের সমর্থনের জন্য আরাকচি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার দ্বিপাক্ষিক বৈঠক এবং আসন্ন SCO শীর্ষ সম্মেলনে ব্যাপক রাজনৈতিক সমর্থনের আশা ইঙ্গিত দেয় যে ইরান শুধু সামরিক শক্তিতেই নয়, কূটনৈতিক ময়দানেও নিজেদের অবস্থান সুসংহত করতে বদ্ধপরিকর। SCO ইরানকে সমর্থন করে আগ্রাসনকে ইরানের সার্বভৌমত্বের লঙ্ঘন এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে। এটা ইরানের জন্য এক বিরাট কূটনৈতিক জয়। আরাকচির এই বক্তব্য কেবল একটি সতর্কবার্তা নয়, এটি ইরানের আত্মবিশ্বাস ও শক্তিরও বহিঃপ্রকাশ। তাদের অপ্রতিরোধ সামরিক প্রস্তুতি, দৃঢ় কূটনৈতিক অবস্থান এবং আন্তর্জাতিক সমর্থন সবকিছু মিলে এক নতুন ইরানকে দেখা যাচ্ছে। তারা যুদ্ধের উস্কানি দিচ্ছে না, কিন্তু যুদ্ধ যদি তাদের ওপর চাপিয়ে দেওয়া হয় তবে তারা প্রস্তুত। এ যেন এক শান্ত সমুদ্র যা তার গভীরে বিপুল শক্তি ধারণ করে আছে। কখন সেই শক্তি ফেটে পড়বে তা বলা কঠিন, তবে এটা স্পষ্ট, ইরান এখন আর সেই দেশ নয় যাকে সহজে দাবিয়ে রাখা যাবে। তারা নিজেদের অধিকার রক্ষায় যে কোনো মূল্যে লড়তে প্রস্তুত। 21 জুলাই ঢাকার দিয়াবাড়িতে যে ভয়াবহ ঘটনাটি ঘটে গেল তাতে 20 জনের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন আর আহত হয়েছেন 1.5 শতাধিক। এই মর্মান্তিক দুর্ঘটনার কেন্দ্রবিন্দুতে ছিল বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI জঙ্গি বিমান। কিন্তু এই বিমানটি আসলে কেমন, চলুন জেনে নেওয়া যাক এর পেছনের গল্প। F-7 BGI স্বল্পমূল্যের শক্তিশালী যোদ্ধা। F-7 BGI হচ্ছে চীনের তৈরি চেংদু J-7 যুদ্ধ বিমানের সবচেয়ে আধুনিক সংস্করণ। মজার ব্যাপার হলো এটি মূলত সোভিয়েত আমলের কিংবদন্তি MiG-21 এর উন্নত চীনা সংস্করণ। MiG-21 এতটাই জনপ্রিয় যে এটি আজও বিশ্বের অন্যতম বহুল ব্যবহৃত যুদ্ধ বিমানগুলোর একটি। বাংলাদেশ বিমান বাহিনী 2011 থেকে 2013 সালের মধ্যে 16টি F-7 BGI যুদ্ধ বিমান হাতে পায়। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের তথ্য অনুযায়ী বাংলাদেশের চাহিদা মেটাতে এই সংস্করণটি স্বল্প খরচে তৈরি করা হয়েছিল। গতি, ক্ষমতা ও প্রযুক্তি। এই যুদ্ধ বিমানটি ঘন্টায় সর্বোচ্চ 2200 কিলোমিটার বা ম্যাক 2.2 গতিতে উঠতে পারে। এটি 17,500 মিটার পর্যন্ত উঁচুতে চলাচল করতে সক্ষম। F-7 BGI প্রায় 1,500 কেজি ওজন বহন করতে পারে, যার মধ্যে রয়েছে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, লেজার গাইডেড বোমা, এমনকি GPS গাইডেড বোমাও। এর ককপিটে মাত্র একজন বৈমানিক বসতে পারে। ভেতরে রয়েছে আধুনিক ডিজিটাল ডিসপ্লে যা বৈমানিককে সব গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে। এর রাডার সিস্টেমটি TAJ-6F সংস্করণের, যা এটিকে লক্ষ্যবস্তু শনাক্ত করতে সহায়তা করে।
দুর্ঘটনার কালো ছায়া। বাংলাদেশ বিমান বাহিনীর বহরে মোট 36টি F-7 যুদ্ধ বিমান রয়েছে, যার বেশিরভাগই F-7 BGI। এছাড়াও FT-7MB এবং F-7BG ভ্যারিয়েন্টও রয়েছে, কিন্তু এই বিমানগুলো কখনো কখনো বিপর্যয়ের কারণে হয়েছে। 21 জুলাই দিয়াবাড়ির ঘটনাটি F-7 মডেলের তৃতীয় দুর্ঘটনা। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে বিমানটি উড্ডয়নের মাত্র 12 মিনিটের মাথায় বিধ্বস্ত হয়। এর আগে 2018 সালের নভেম্বরে টাঙ্গাইলের মধুপুরে মহড়ার সময় একটি F-7BG প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছিল। এরপর 2021 সালের নভেম্বরে তেত্তাবাড়ির জোকরুহা ঘাঁটি থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় একটি F-7MB। দুঃখজনকভাবে আগের দুটি ঘটনাতেই দুজন বৈমানিক প্রাণ হারিয়েছিলেন। স্বল্পমূল্যে অত্যাধুনিক প্রযুক্তির ছোঁয়া পেলেও এই দুর্ঘটনাগুলো F-7BGI মডেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে। চীন 2013 সালে এই মডেলের উৎপাদন বন্ধ করে দিয়েছে। এর পেছনের কারণ কি কেবল বাজার চাহিদা নাকি নিরাপত্তার প্রশ্ন ছিল, তা নিয়ে জল্পনা থেকে যায়। দিয়াবাড়ির ঘটনাটি শুধু একটি বিমান দুর্ঘটনা নয়, এটি বহু মানুষের জীবনে নেমে আসা এক গভীর শোকের ছায়া। এই বিমানগুলো আকাশসীমা সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু যখন তারা নিজেই বিপদের কারণ হয়ে দাঁড়ায় তখন সত্যিই বেদনাদায়ক এক পরিস্থিতি তৈরি হয়। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি। গাজায় ধ্বংসযজ্ঞ। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ খামেনির হুঙ্কার ও মুসলিম বিশ্বের দোটানা। রাত গভীর, মধ্যপ্রাচ্যের আকাশে তখনও জ্বলছে পুরনো এক যুদ্ধের আগুন, যার শিখা এসে পড়েছে গাজার মাটিতে। এই আগুন শুধু ঘরবাড়ি পোড়াচ্ছে না, পোড়াচ্ছে মানবিকতা, গুড়িয়ে দিচ্ছে আশা। আর এই আগুন যখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে, ঠিক তখনই তেহরানের মসনদ থেকে ভেসে এলো এক হুঙ্কার। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কণ্ঠ থেকে বেরিয়ে আসা সেই তীক্ষ্ণ শব্দগুলো যেন তীরের ফলার মতো বিঁধছে মুসলিম বিশ্বের কর্মকুহরে। এ কোনো সাধারণ বিবৃতি নয়, এ যেন এক আলটিমেটাম, এক চরম হুঁশিয়ারি। তার এক্স হ্যান্ডেল সাবেক টুইটারে খামেনি যেন সরাসরি চোখে চোখ রেখে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন মুসলিম দেশগুলোর প্রতি। তার বার্তা স্পষ্ট, গাজায় নীরব থাকার সময় এখন নয়। এই বাক্যটি শুধু একটি শব্দ সমষ্টি নয়, এটি যেন এক নীরব বিস্ফোরণ। তিনি বলছেন, যদি কোনো মুসলিম সরকার যে কোনো রূপে ইহুদিবাদী শাসন ব্যবস্থাকে সমর্থন করে এবং ফিলিস্তিনি সাহায্য বন্ধ করে, তাহলে অপমানের চিরস্থায়ী চিহ্ন তাদের সুনামকে কলঙ্কিত করবে। এই কথাগুলো কোনো সাধারণ কূটনৈতিক ভাষার মারপ্যাচ নয়, এ যেন এক অভিশাপের বাণী, যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য তাদের কাপুরুষতার ইতিহাস লিখে রাখবে। গাজার পরিস্থিতি তখনও ভয়াবহ। হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সতর্কবার্তা ছিল স্পষ্ট, ক্ষুধার্ত, দুর্বল আর অসুস্থতায় ধুঁকতে থাকা গাজার হাসপাতালগুলো মৃত্যুপুরীতে পরিণত। শত শত মানুষ মৃত্যুর মুখে, অথচ আন্তর্জাতিক মহলের নীরবতা যেন পাথর চাপা দিয়ে রেখেছে মানবিকতার কণ্ঠস্বরকে। জাতিসংঘের কণ্ঠ থেকেও ভেসে এসেছিল একই আর্তনাদ, জরুরি সাহায্য ছাড়া ফিলিস্তিনিরা অনাহারের মুখোমুখি। এমন এক পরিস্থিতিতে খামেনির এই হুঙ্কার যেন নিভে যাওয়া প্রদীপে হঠাৎ এক ঝলক আলোর শিখা। ইরানের পররাষ্ট্রমন্ত্রীও ছাড়লেন না, ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি অনাহার চাপিয়ে দেওয়ার অভিযোগ তুললেন। তিনি এমনকি সাহায্য বিতরণ স্থানগুলোকে মৃত্যুর ফাঁদ হিসেবে আখ্যায়িত করে এর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়কেই দায়ী করলেন। আরাকচি শুধু অভিযোগ করেই থামলেন না, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকাম ফিদানের সঙ্গে কথা বলে গাজায় গণহত্যা এবং ইসরায়েলি আগ্রাসন মোকাবিলায় জরুরি OIC শীর্ষ সম্মেলনের আহ্বান জানালেন। তার এই পদক্ষেপ যেন মুসলিম বিশ্বের মধ্যে এক নতুন করে জোট বাঁধার ইঙ্গিত। এ যেন এক নীরব প্রস্তুতি, যা হয়তো গাজায় রক্তক্ষয় বন্ধ করার জন্য নতুন কোনো আন্দোলনের জন্ম দেবে। পরিস্থিতি এতটাই জটিল যে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী গাজায় ইসরায়েলের যুদ্ধে 58,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। এই সংখ্যাটি কেবল একটি পরিসংখ্যান নয়, এটি মানব ইতিহাসের এক কালো অধ্যায়ের সাক্ষী। প্রশ্ন হলো, খামেনির এই হুমকি কি মুসলিম বিশ্বের ঘুম ভাঙাতে পারবে, নাকি এই হুঙ্কারও অন্যান্য প্রতিবাদের মতো নীরবতায় ঢাকা পড়ে যাবে? মুসলিম বিশ্বের নেতারা কি এই অপমানের চিরস্থায়ী চিহ্ন নিজেদের গায়ে লাগতে দেবেন, নাকি গাজার জন্য এক হয়ে রুখে দাঁড়াবেন? সময়ের ঘড়ির কাঁটা ঘুরছে, আর প্রতিটি টিকটিকে গাজার মাটিতে বাড়ছে মৃত্যুর সংখ্যা। গাজার আগুন কি সত্যিই মুসলিম বিশ্বের বিবেককে জাগিয়ে তুলবে? ইউরোপের আকাশে পারমাণবিক মেঘ, ট্রাম্পের পদক্ষেপ ও মস্কোর প্রতিক্রিয়া। ইউরোপের ভূ রাজনৈতিক মঞ্চে ফের ঘনিয়ে আসছে একটি নতুন মেঘ, যা বিশ্ব জুড়ে ছড়িয়ে দিয়েছে গভীর উদ্বেগ। রণাঙ্গনের প্রতিটি পদক্ষেপ এখন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, কারণ ডোনাল্ড ট্রাম্পের একটি কথিত বড় সামরিক পদক্ষেপ এবং ইউরোপে মার্কিন পারমাণবিক অস্ত্রের সম্ভাব্য পুনর্মোতায়েন নিয়ে মস্কোর প্রথম প্রতিক্রিয়া বিশ্বকে এক নতুন উত্তেজনার মুখে ঠেলে দিয়েছে।
সংবাদ শিরোনামগুলো যেন এক নাটকীয় চিত্রনাট্যের ইঙ্গিত দিচ্ছে। দ্য টাইমস এবং টেলিগ্রাফের মতো প্রভাবশালী সংবাদ মাধ্যমগুলো প্রথমবারের মতো খবর প্রকাশ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র 2008 সালের পর এই প্রথমবার যুক্তরাজ্যে পারমাণবিক অস্ত্র মোতায়েন করেছে। প্রতিবেদনে বলা হয়েছে বেশ কয়েকটি B-16-12 থার্মোনিউক্লিয়ার গ্র্যাভিটি বোমা সাফরের রাফ লেকেনহিথ বিমান ঘাঁটিতে স্থানান্তরিত করা হয়েছে। ধারণা করা হচ্ছে এই বোমাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের কির্টল্যান্ড বিমান ঘাঁটি থেকে উড়িয়ে আনা হয়েছে। যদি এই খবর সত্যি হয় তবে এটি হবে এক দশকেরও বেশি সময় পর ব্রিটেনে মার্কিন পারমাণবিক অস্ত্রের প্রথম মোতায়েন। B-16-12 একটি কৌশলগত পারমাণবিক বোমা যা পরিবর্তনশীল শক্তি এবং নির্ভুলতা নির্দেশিকা সম্পন্ন। এর উপস্থিতি নিঃসন্দেহে আঞ্চলিক শক্তির ভারসাম্যে এক নতুন মাত্রা যোগ করবে। এই সংবাদের প্রতিক্রিয়ায় ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ দ্রুত সতর্কবার্তা দিয়েছেন। তিনি বলেছেন, মস্কো ব্রিটেনে মার্কিন পারমাণবিক অস্ত্র পুনর্মোতায়েনের প্রতিবেদন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। পেসকভ জোর দিয়ে বলেছেন, এই ধরনের পদক্ষেপ বিশ্বব্যাপী উত্তেজনাকে বহুগুণ বাড়িয়ে দেবে। পুতিনের এক সহযোগীও পারমাণবিক অস্ত্র মোতায়েনের বিষয়ে উত্তেজনা বৃদ্ধির ব্যাপারে সতর্ক করেছেন, যা রাশিয়ার গভীর উদ্বেগের ইঙ্গিত দেয়। ক্রমবর্ধমান নিরাপত্তা উদ্বেগের মধ্যে রাশিয়ার কর্মকর্তারা প্রতিটি ঘটনা অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছেন। যদিও মস্কো প্রতিবেদনগুলো লক্ষ্য করেছে, তবে তারা এখনো কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নিশ্চিত করেনি, যা পরিস্থিতিকে আরো রহস্যময় করে তুলেছে। এই নাটকীয়তার মাঝেই আরেকটি গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। আমেরিকার নতুন এবং বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী সক্রিয় মোতায়েনে প্রবেশ করেছে। রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ মন্তব্য করেছেন, ইউক্রেন সংঘাতের কারণে মস্কোর সঙ্গে প্রত্যক্ষ সংঘাতের ঝুঁকিতে রয়েছে যুক্তরাষ্ট্র। রুশ বার্তা সংস্থা RIA কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই গুরুতর সতর্কবার্তা দেন। একই সাক্ষাৎকারে তিনি পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি নবায়নের বিষয়ে অনিশ্চয়তার ইঙ্গিত দিয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম নিউজউইক এই খবর জানিয়েছে। রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি রয়েছে তার মেয়াদ 2026 সালে শেষ হবে। এই চুক্তির অধীনে 2022 সালের নভেম্বরে পারমাণবিক স্থাপনা পরিদর্শনের কার্যক্রম স্থগিত করা হয়েছিল। রিয়াবকভকে এই পরিদর্শনের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এই চুক্তির মূল লক্ষ্য ছিল দ্বিপক্ষীয় অবস্থা এবং নিরাপত্তা নীতির ভিত্তিতে কৌশলগত সম্পর্ক জোরদার করা। তবে তিনি অভিযোগ করেন যে মার্কিন পদক্ষেপের কারণে এই নীতিগুলো লঙ্ঘিত হয়েছে। রিয়াবকভ আরও বলেছেন, ওয়াশিংটনের রুশ বিরোধী অবস্থানের কারণে রাশিয়া এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক অচল অবস্থায় পৌঁছে গেছে। ইউক্রেনকে মার্কিন আব্রামস ট্যাঙ্ক সরবরাহের সিদ্ধান্তকে চরম ধ্বংসাত্মক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন তিনি। তার মতে, এতে করে যুদ্ধের উত্তেজনা আরও তীব্র হবে।